6:30টার দিকে বাস থেকে পাপন আর উল্লাসী যেখানে নামল, সেই জায়গাটার নাম হালিশপুর। আকাশে বাতাসে আজানের মধুর ধ্বনি ধ্বনিত হচ্ছে। উল্লাসী মন দিয়ে আজানটা শুনে পশ্চিম দিগন্তের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর নিকট তাদের এই বিপদের সময় সাহায্য চাইল। পাপন হাতে ব্যাগ ধরে এদিক ওদিক তাকাচ্ছে। এখন কোথায় যাবে বা কি করবে, কিছুই মাথায় আসছে না তার। কাজী অফিসটাই বা কোন দিকে ভাবতেই পাপনের মাথা ঘুরে গেল। তাদের বার্থ সার্টিফিকেটটাই তো আনা হয়নি, ওটা ছাড়া বিয়ে হবে কি করে? আর পাপনের বা উল্লাসীর জনের বয়সী খুব কম, সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ ওটা থাকলেও তাদের বিয়েটা হতে ঝামেলা হতো। ইস, এখন কি হবে? পাপনের মনে হলো সে মাথা ঘুরে এইখানেই শুয়ে পড়বে। এত চিন্তা আর ভালো লাগছে না। তাকে কিংকর্তব্যবিমূঢ় রূপে দাঁড়িয়ে থাকতে দেখে তার চিন্তা কিছুটা আঁচ করতে পারে উল্লাসী। সে মৃদু শ্বাস ফেলে। তারও একদমই এসব ব্যাপারে খেয়াল ছিল না। এবার সেই বাকি বুদ্ধি দিবে তা বুঝে উঠতে পারছে না। আকাশপানে আবার তাকায় উল্লাসী। তার চোখজোড়া ছলছল করছে। তার বিশ্বাস সমস্ত বিপদ থেকে যদি কেউ তাদের উদ্ধার করতে পারে, তবে সেটা মহান রাব্বুল আলামিনের পক্ষেই সম্ভব। এখানে কি নতুন আসছো তোমরা? একটা অপরিচিত কণ্ঠস্বর তাদের দুটিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করতেই ঝট করে পেছনে ফিরে তাকালো দুজনেই। সাদা জুব্বা গায়ে ঘন দাড়ির লোকটিকে দেখে উল্লাসীর প্রাণ কেঁপে উঠল। তবে কি বিধাতা তাদেরকে সাহায্য করার জন্য কাউকে পাঠিয়েছেন? পাপন ভ্রু কুঁচকে ফেলেছে। চেনে না জানে না, তার সঙ্গে আলগা আলাপের দরকার নেই। বলা তো যায় না, মানুষের ভেতরটা কেমন। বর্তমান যুগে মানুষ মাকাল ফলে পরিণত হয়েছে। যার উপরটা বড় সুন্দর আর চাকচিক্যময় হলেও ভেতরটা তিতকুটে এবং পচা। পাপন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলতেই লোকটি পুনরায় বলে উঠল, তোমাদের এই এলাকায় কখনো দেখেছি বলে মনে হয় না। ঢাকা থেকে এসেছ? পাপন জবাব দিল না, তবে মৃদু ভঙ্গিতে মাথা কাত করে হ্যাঁ বলল। পাশে এটাকে তোমার বউ? পাপন দ্বিধায় পড়ে গেল। কি বলবে সে? বউ বলবে, কিন্তু বিয়েটা তো এখনো হয়নি। পাপন প্রশ্নবিদ্ধ চোখে উল্লাসীর দিকে তাকাতেই উল্লাসী হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। না, এই রাম ছাগলের দ্বারা কিচ্ছু সম্ভব না। আপাতত কারো না কারো সাহায্য তো নিতেই হবে নাকি? উল্লাসী নিজেই এগিয়ে এসে প্রথমে সালাম দিয়ে তারপর বলল, আমার নাম উল্লাসী। আমরা ঢাকা থেকে নতুন এসেছি। এখানে কাউকে চিনি না, আমাদের কোনো আত্মীয় স্বজনও এখানে থাকে না। আপনি কি আমাদের একটা সাহায্য করতে পারবেন? পাপন চোখ বড় বড় করে ফেলেছে। এই মেয়ে এত বোকা কেন? কোথাকার কে, তাকে এত কথা বলে দিচ্ছে অনায়াসে। আসলেই মেয়েদের মাথায় ঘিলুর জায়গায় মাটি দিয়ে ভরা। গোবর থাকলেও হতো, তাও যদি একটু সার পাওয়া যেত। লোকটি এবার উৎসুক চোখে ওদের দুটিকে ঠিকঠাকভাবে পরখ করে নিয়ে বলল, আমার সাথে আসো তোমরা। ঘরে বসে কথা বলো। এই মসজিদের ইমাম আমি। নামাজ পড়ে বাইরে বেরিয়েই তোমাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কৌতূহল জাগে আরো কি। তোমরা দুজনেই খুব ছোট তো। আমার বড় মেয়েটার বয়সী। ভয় পেও না, আসো আসো। আমিও এককালে ঢাকায় ছিলাম, তারপর চট্টগ্রামে বিয়ে করলে এখানেই থিত হই। লোকটি এক নাগারে কথা বলে যাচ্ছে। তার পিছু পিছু উল্লাসী হাঁটা ধরতেই পাপন ওর হাত টান দিয়ে ধরে। উল্লাসী বাধা পেয়ে পেছনে ঘুরে তাকালে পাপন চোখ কটমট করে বোঝায়, কোথায় যাচ্ছ? উল্লাসী চাপাস্বরে ফিসফিস করে বলে, যদি বাঁচতে চাও, আসো। আর নইলে এই রাস্তায় পড়ে মরতে হবে। অগত্যা পাপনও হাঁটা ধরল। উল্লাসীর মনে যে কি চলছে, তা বিন্দুমাত্র আঁচ করতে পারছে না পাপন। বাসার পরিস্থিতি আপাতত শান্ত। বড় চাচা, মেজ চাচারা চুপচাপ, শুধু মিথুন উদ্দিনই পাগলের ন্যায় এদিক সেদিকে ছুটে বেরিয়েছেন পুরোটা দিন জুড়ে। সন্ধ্যের পর ক্লান্ত দেহ, মন নিয়ে ফিরে এসেছেন বাড়িতে। নাসরিন ক্ষণে ক্ষণে বিলাপ করে কাঁদেন। গতকালই পাপনকে বিয়ে দিয়ে দেওয়াটা উচিত ছিল বলে আফসোস করেন উনি। মিথুন উদ্দিন বিছানায় শুয়ে আছেন। নাসরিনের এই আহাজারি তার একদমই সহ্য হচ্ছে না দেখে তিনি ধমকের সুরে বললেন, ক্যাচরো ক্যাচর করবা না তো। উল্লাসী কোনো মেয়ে হলো? ওর মা মানুষের বাসায় কাজ করে, আর তার মেয়েকে আমি আমার ঘরের বউ করে আনব? ঠিক তখনই ঘরের ভেতর পরন্ত এসে ঢুকল। সে ঢুকতে ঢুকতেই মিথুন উদ্দিনের কথাগুলো শুনতে পেয়ে প্রত্যুত্তর করল, বাবা, উল্লাসীর মা মানুষের বাসায় কাজ করে, সে কিন্তু ভিক্ষা করে খায় না। কাজ করে তবেই খায়। আর কাজ ছোট বড় নেই। আল্লাহ যার মাধ্যমে যার রিজিক লিখে রাখছেন, তাই তুমি কোনোমতেই উনার কাজকে ছোট করে দেখতে পারো না। আর উল্লাসী যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। ওর আদব কায়দা আছে, নামাজ রোজা করে। কি হতো মেনে নিলে ওদেরকে? তুই হঠাৎ সুর পাল্টালি যে? কেন রে, তোরও কোনো চক্কর চলছে নাকি কারোর সাথে? পরন্ত লজ্জা পেলেও মাথা নোয়ালো না।
আসলে অভ্রর সাথে বিচ্ছেদের পর থেকে সে বুঝেছে, নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। বাচ্চা কাঁদলে তবেই তাকে দুধ খাওয়ায় মা, তাই পরন্তকেও আর চুপচাপ, নম্র ভদ্র থাকলে চলবে না। তার হক আদায় তাকেই চেঁচাতে হবে। এতে যদি তাকে বেয়াদব উপাধি দেওয়া হয়, তাহলে তাই সই। আমি মোটেও সুর পাল্টাইনি বাবা। যেটা উচিত কথা সেটা বলতেছি। পাপনের সুখটা সবার চেয়ে বড়। সে যদি উল্লাসীকে নিয়ে সুখে থাকতে চায়, তবে থাকতে দেওয়া উচিত। তোমরা তো আবার নিজেদের সিদ্ধান্ত অন্যর ঘাড়ে চাপিয়ে দেওয়ায় ওস্তাদ। মাঝ দিয়ে নাসরিন বললেন, এই কথা তুই আমাকে আগেও বলছিস। আমরা তোর ঘাড়ে কি সিদ্ধান্ত চাপাইছি? হ্যাঁ, কিছু না, পাপনের জন্য দোয়া করো, ছেলেটা যেখানেই থাকুক, ভালো থাকে যেন। আর উল্লাসী যেরকম মেয়ে, ও ঠিক সব পরিস্থিতি সামলে নিবে। আমার বিশ্বাস আছে ওর উপর। আর দয়া করে উল্লাসীকে বা ওর পরিবারকে ছোট করে দেইখো না বাবা। বড় লোক ঘরের ছেলে নিম্নবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করলে লোকে ছেলেকে প্রশংসিত করে আর মেয়েকে বলে, জাদুটোনা করে বড়লোক ছেলেকে হাত করছে। কি আজব চিন্তাধারা মানুষের। হু হো। ডট। একদমে কথাগুলো বলে থামতেই পরন্ত দেখল, তার বাবা মা তার দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। পরন্তু বিশেষ আগ্রহ দেখালো না। যেভাবে হঠাৎ এসেছিল, সেভাবে হুট করেই চলে গেল। পরন্তু চলে যেতেই মিথুন উদ্দিন নিচু কণ্ঠে বললেন, তোমার মেয়ের হাব ভাব আমার কাছে ভালো ঠেকেছে না নাসরিন? পাপনের মতো এও কি কিছু ঘটাতে চাইছে নাকি? নাসরিন ঠোঁট কামড়ালেন, কি জানি বাবা, তবে তোমাকে একটা কথা বলা হয় নাই। তুমি কি নাকি ভাববা তাই আর কি বলি নাই। কিন্তু এখন মনে হচ্ছে বলাটা উচিত। মিথুন উদ্দিন উঠে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কি? পরন্তু যখন অভ্রর বিরহে রাতদিন বুক ভাসানো কান্নায় ডুবেছিল, নাসরিন সেসব লক্ষ্য করলেও কারণটা যে অভ্র তা বুঝতে পারেননি। তবে পরন্তর সাথে নিশ্চয়ই অন্য কারো সম্পর্ক আছে আর সম্পর্ক ঘটিত কারণেই সে এরকম মনমরা হয়ে রয়েছে এমনটা ধারণা করেন তিনি। কথাগুলো মিথুন উদ্দিনের কানে ঢালতেই মিথুন উদ্দিন বেশ চিন্তিত হয়ে উঠলেন। পাপনটা যে কাজ করেছে, পরন্তটাও যদি একই কাজ করে, তবে শেষমেশ পরিস্থিতি কি দাঁড়াবে ভাবা যায়? ভাইদের কাছে ছোট হয়ে যাবে, সমাজের চোখে ছোট হয়ে যাবে। মিথুন উদ্দিন বেশ চিন্তায় পড়লেন। কিছুক্ষণ পর নাসরিনকে বললেন, তোমার মেয়ের মতিগতিও ঠিক লাগছে না। দেখো গিয়ে, সেও এরকম কিছু ঘটানোর অপেক্ষায় আছে কিনা। তাহলে এখন, তাকে অপেক্ষা করার সময়টুকুই দিব না আমি। কালকেই ঢাকায় রওনা হব আমরা। ওর জন্য বেশ কয়েকটা ভালো ভালো প্রস্তাব আমার কাছে এসেছিল। পড়াশোনা করছে তাই আমি আগ্রহ করিনি। কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো হবে। বিয়ের পর পড়াশোনা যত মন চায় করুক। অন্তত আমার মাথা থেকে চিন্তা তো দূর হবে। নাসরিন সায় দিলেন, মিথুন উদ্দিনের পরিকল্পনাই ঠিক। দুটো ছেলেমেয়েই একদম জলে ভেসে যাক, এমনটা চান না তিনি। হাঁটুতে মুখ গুজে, ভঙ্গিতে বসে রয়েছে পরন্ত। মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। ইদানিং কোনো কিছুই ভালো লাগে না তার। একটা কথা সবসময় বুকে খোঁচা দেয়, শায়লা আর অভ্র এক ঘরে রয়েছে। কি করছে তারা? অভ্রকে জিতে নিয়েছে শায়লা? নিতে কতক্ষণ? পরন্তর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চোখ দুটো জ্বালা করতে লাগল। কাঁদবে না করে বারংবার অন্তর্দহনের কাছে পরাজিত হতে হয় তাকে। অভ্রকে যত ভুলতে চেষ্টা করে ততই মনে পড়ে বেশি বেশি। ব্রেইন একদিকে, তো মন আরেক দিকে। এই অসহ্যকর দ্বিধাদ্বন্দ্ব পরন্তকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কাঁধে কারো স্পর্শ পেতেই পরন্ত চমকে মাথা তুলে দেখল নিতু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমার মন খারাপ আপা? অভ্র ভাইয়ের কথা মনে পড়ছে? বলতে বলতে তার পাশে বসে নিতু। পরন্ত মাথা নাড়াল। মিথ্যে করে বলল, না, পাপনটার কথা মনে পড়ছে। না জানি কোথায় আছে, কি করছে ও। নিতু উসখুস করল খানিকক্ষণ। তারপর হঠাৎই চাপা কণ্ঠে প্রায় ফিসফিস করে বলল, আমি একটা কথা বলতে চাই আপা। কি কথা? আসলে আমি পাপন আর উল্লাসীকে পালিয়ে যেতে দেখেছি। বলিস কি? প্রায় চিৎকার করে উঠে পরন্ত। নিতুর হাত জোড়া শক্ত করে চেপে ধরে উৎসুক কণ্ঠে বলল, তারপর, ওরা কোথায় আছে জানিস? না আপা, আমি তো রাতে বাথরুমের জন্য উঠছিলাম। তখন পাপনের ঘরে হুট করে কাউকে ঢুকতে দেখে চমকে যাই। নিজেকে ধাতস্থ করে ওর ঘরের দরজায় কান পাতি আর তখনই উল্লাসী আর পাপনের কথাবার্তা শুনতে পাই। উল্লাসী পাপনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। আমি কাউকে ডাকতে চাইছিলাম কিন্তু কেন যেন ডাকিনি। ওদের কথাবার্তায় যে ভালোবাসা আর একে অপরের প্রতি টানটুকু অনুভব করতে পেরেছিলাম, তা আমাকে থামিয়ে দিয়েছিল। পরন্ত হেসে উঠল, সিরিয়াসলি? উল্লাসী পাপনকে ভাগিয়ে নিয়ে গেছে? হায় আল্লাহ, আমার ভাইটা এ জীবনে অকর্মার ঢেকেই রয়ে গেল।
নিতু হাসল মৃদু। হু, আর উল্লাসীর বিয়ে হয়ে যেত নাকি ওই সজলের বাবার সাথে? অ্যাহো, ভ্যাবাচ্যাকা খায় পরন্ত। নিতু শব্দ করে হাসে। হুম, এই জন্যেই তো উল্লাসী পালিয়েছে। সঙ্গে করে তোমার গাধা ভাইটাকেও নিয়ে গেছে। হা হা হা, পাপনকে যদি কোনোদিন সামনে পাই, তবে আজীবন টিপ্পনি কাটব, দেখিস। বলতে বলতে অট্টহাসিতে মেতে উঠে পরন্ত। হঠাৎই একটা ভাবনা তার মাথায় ধরা দেয়, আর সে থমকে যায়। আচ্ছা, সেও কি পারত না অভ্রকে এভাবে নিয়ে পালিয়ে যেতে? ভাবনায় ডুবে যায় পরন্ত। লোকটির নাম জাওয়াদ। বয়স ৩০-এর কাছাকাছি। শ্যামবর্ণটিই তার শরীরে ভীষণ মানিয়ে গেছে। হালকা চাপ দাড়িতে তাকে কেমন দৃঢ় মনোভাবাপন্ন ব্যক্তি বলে মনে হয়। জাওয়াদের সঙ্গে তার বাবা আনিসুল তালুকদার, মা জেসমিন এবং দুলাভাই শ্যামল এসেছেন। জাওয়াদ মাথা নিচু করে বসে রয়েছে। অভ্র দরজার গোড়ায় দাঁড়িয়ে একবার জাওয়াদের মুখমণ্ডল পুরোটা মুখস্থ করে নিল। নাসিকারন্ধ্র ভেদ করে রাগের উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো তার। পেছনে কারো পায়ের উপস্থিতি টের পাওয়ায় অভ্র ঘুরে তাকিয়ে দেখল শায়লা হাস্যোজ্জ্বল মুখ করে তাকিয়ে রয়েছে। লোকটাকে কেমন দেখলে? আমাদের পরন্তর সাথে মানাবে, কি বলো? বলে অভ্রর কাটা গায়ে নুনের ছিটে দিল সে। অভ্র হিসহিসিয়ে বলল, ওর সাথে সাথে তোরেও খুন করতে পারলে বাঁচতাম আমি। বলে সরে যেতে চাইলে শায়লা বিদ্রূপের স্বরে বলে উঠল, আহ, তাই বুঝি? এখন দেখবে কি করে চোখের সামনে দিয়ে তোমার প্রেয়সী অন্য কারো হয়ে যায়। তারপর তোমাকে আমার সঙ্গেই সংসার করতে হবে। অভ্র থমকে দাঁড়ালো এই কথা শুনে। শায়লার হাসি হাসি মুখটা তার অন্তর্দহন বাড়িয়ে দিচ্ছে। সহ্য হচ্ছে না। সে তেড়ে আসতে গিয়েও থেমে গেল, পাছে কেউ চলে এসে দেখে ফেলে এই ভয়। কিন্তু কঠিন স্বরে বলল, তোর মুখের নকশা বদলে দিতে আমার 1 মিনিটও লাগবে না। তাই যা বলার ভেবেচিন্তে বলিস। আর পরন্তকে ও কেন, এই পৃথিবীর কেউই আমার চোখের সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। আমি হতে দিব না। কেন, কি করবে শুনি? পরন্তকে নিয়ে চলে যাবে? দরকার হলে তাই করব। বলে হন্যপায় ঘর ছাড়ল অভ্র। শায়লা ঠাট্টার সুরে হেসে উঠতে উঠতে থমকালো ক্ষণিকের জন্য। তার চিন্তা হচ্ছে, সত্যি যদি অভ্র পরন্তকে নিজের করার জন্য এইবার কোনো স্টেপ নিয়ে নেয়? তখন শায়লা মনে মনে ভাবনায় জমে গেল। দুদিন আগেই ঢাকায় ফিরেছে পরন্তরা। তারপর থেকেই এক প্রকার হম্বিতম্বি শুরু করে জাওয়াদ ও তার পরিবারকে বাসায় নিয়ে এসেছেন মিথুন উদ্দিন। তার সঙ্গে নাসরিন একমত। তাই পরন্ত জনের কারো কাছেই কোনো পাত্তা পেল না। পাপনের জন্য তাকে কেন এভাবে হুট করে বিয়ের দড়ি গলায় পড়তে হবে এই বলে অনেকক্ষণ চেঁচামেচি করলেও আপাতত চুপচাপ রয়েছে সে। তাকে মেরুন রঙের জামদানি পরিয়ে নাসরিন নিজ হাতে সাজিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে বাহির থেকে তালা মেরে গেছেন। তার কেন যেন ভয় হয়, পাপনটার মতো পরন্তটাও না চলে যায় কোথাও। এর চেয়ে বরং যতদিন বিয়েটা না হয় ঘরে তালাবন্দি হয়ে থাক, মানসম্মান পুরোপুরি যাওয়ার থেকে এই ভালো। নীরবে চোখের জল ফেলে বালিশ ভিজাচ্ছে পরন্ত। তার বুকটা ছারখার হয়ে যাচ্ছে পোড়া কপালের কারণে। জীবনে কি এমন দোষ করেছিল, যার বিনিময়ে আজ এত কষ্ট সইতে হচ্ছে তাকে? উত্তর পায় না পরন্ত। এতদিন অভ্রকে চোখের সামনে অন্যের বিবাহিত স্বামী হিসেবে দেখে দেখে মনটাকে তাও যা শক্ত করে ফেলেছিল পরন্ত, এখন আবার এক নতুন উৎপাত যেন। তার ভেতর ভালোবাসা নামক শব্দটির কোনো কিছুই অবশিষ্ট নেই আর। অভ্রকে নিংড়ে নিংড়ে সবটুকু সেই কবেই দিয়ে দিয়েছে সে। সে চায় না জাওয়াদ নামক লোকটিকে ঠকাতে। ভালোবাসা না থাকলে এক ছাদের তলায় থাকা বড্ড কঠিন হয়ে পড়ে। শারীরিক চাহিদা যেমন হুট করে আসে, তেমন হুট করেই চলে যায়। কেউ যদি ভেবে থাকে, শারীরিকভাবে স্বামীকে সুখী করতে পারলেই স্বামীকে আটকে রাখবে পারা সক্ষম, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। শুধু শারীরিক শান্তিই না, মানসিক এবং আত্মিক শান্তি বলেও একটি কথা আছে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, আত্মার সম্পর্ক। এই সম্পর্ক তো কারো সঙ্গেই গড়ে তোলা সম্ভব নয় পরন্তর। ভাঙা অন্তর জোড়া লাগালেও ভাঙার দাগ তো থেকেই যায়। পরন্ত কি করবে ভেবে পায় না। একবার ইচ্ছে করে, বিয়ে করেই থিতু হয়ে যাক। অন্তত চোখের সামনে অভ্রকে তো আর সহ্য করতে হবে না। পরক্ষণেই যখন নিজের শরীরে অভ্রর স্পর্শ ব্যতীত অন্য কারো স্পর্শের কথা ভাবে সে, তৎক্ষণাৎ শিউরে ওঠে ভেতরটা। না, সে পারবে না। যেই জায়গায় অভ্রর নামটি লেখা, সেখানটায় আর কারো ঠাঁই নেই। দরকার পড়লে জাওয়াদকে সব খুলেই বলবে সে। অনুরোধ করবে, এই বিয়েটা না করার জন্য। দরজায় খুট করে একটা শব্দ হতেই পরন্ত মাথা তুলল। নাসরিন ঘরের ভেতর ঢুকে পরন্তর অবস্থা দেখে হা হয়ে গেলেন। এসব কি পরন্ত, তোর চোখমুখের এই অবস্থা কেন? কাজল লেপটে ফেলেছিস, চুলের সেটিং ঠিক নেই। আর লিপস্টিক দিসনি কেন তুই? নাসরিনের মেজাজ মুহূর্তেই সপ্তমে চড়ে গেল।
তোর সমস্যা কি? হ্যাঁ, বিয়ে কি আর কারো হয় না? বিয়ে দিয়ে দিব বলে কেঁদে কেটে দুনিয়া ভাসাতে হবে? নাকি পছন্দের কেউ আছে? শোন, ওসব পছন্দ টছন্দ থাকলেও চলবে না। আমাদের পছন্দই মেনে নিতে হবে। তোমাদের দুই ভাইবোনের চয়েস তো আমি চিনি। পাপনটা তো ওই উল্লাসীর মতো একটা ছোটলোককে নিয়ে ভাগলো, তুইও নিশ্চয়ই ওমন ছোটলোক গোছের কেউ বা কোনো গাঞ্জা খাওয়া ছেলেকেই পছন্দ করছিস। আমার কপালটাই খারাপ। অন্যান্য মেয়েরা কই রানীর হালে থাকার জায়গা খোঁজে। আর আমার গাধা দুইটা গর্তে ঢুকতে চায়। এই ওঠ, একদম নাকে মুখে কাঁদবি না, মেজাজ গরম করে ফেলছিস। পরন্তকে শক্ত হাতে হ্যাচকা টানে ওঠায় নাসরিন, তারপর আবার মুখে পাউডারের প্রলেপ মেখে দিয়ে ছড়ানো কাজল ঠিকঠাক করে দিল। চুলের খোপাটা সুন্দর করে দিয়ে ঠোঁটে লিপস্টিকের হালকা ঘষা দিল। আঁচলটা মাথায় তুলে দিয়ে পরন্তকে দাঁড়া করিয়ে তিনি আবার ধমকালেন। মুখটাকে একদম প্যাঁচার মতো করে রাখবি না বলে দিলাম। ওখানে গিয়ে আগে সালাম দিবি, তারপর তারা যা যা জিজ্ঞেস করবি ভদ্রভাবে উত্তর দিবি। আর মাথা নিচু করে রাখবি। নির্লজ্জের মতো আচরণ করিস না যেন। শিখিয়ে পড়িয়ে মেয়েকে ঠেলতে ঠেলতে ড্রয়িং রুমে নিয়ে এলেন নাসরিন। আসার পথে বারান্দায় অভ্রর সাথে দেখা হয়ে গিয়েছিল পরন্তর। অভ্র যে অবাক নয়নে তার দিকে তাকিয়েছিল তা বুঝতে এতটুকু সমস্যা হয়নি তার। এই প্রথম পরন্তর মনের মধ্যে এক ধরনের শান্তি শান্তি ভাব অনুভূত হয়েছে। অভ্র যে জলে যাচ্ছে ভেতরে ভেতরে, তা যেন পরন্তর অবচেতন মন ঠিকই আঁচ করতে পারছে। আর তাই তো আনন্দে মনটা স্বস্তি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠল। তবে এর জন্যে যে জাওয়াদকে বিয়ে করে নিয়ে অভ্রকে চিরজীবনের জন্য একটা শিক্ষা প্রদান করবে সে, এমনটাও কিন্তু নয়। জাওয়াদের সঙ্গে আলাদাভাবে কথা বলার ছলনায় সবটাই খুলে বলবে পরন্ত। অনুনয় করবে যেন বাবা মাকে কিছু না জানানো হয়। সেই যেন নিজ থেকে বিয়েটা ভেঙে দেয়। পরন্তর মন আগের চাইতে অনেকটাই ঠান্ডা হলো এইবার। সে হাসিমুখেই ভেতরে ঢুকল। তাকে বসানো হলো উপস্থিত ব্যক্তিদের মুখোমুখি করে। সবাই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পরন্তকে দেখতে লাগলে পরন্তর শরীরটা অস্বস্তিতে কাটা দিয়ে উঠল। একবার এখান থেকে ছাড়া পেলেই বাঁচে যেন। সে কি ঈদের গরু নাকি যে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে? কি আজব! একমাত্র জাওয়াদ নাম করে লোকটাই একনজর দেখে চোখ নামিয়ে ফেলেছে। পরন্তু আর চোখে সেটা খেয়াল করলে মনে মনে অবাক না হয়ে পারে না সে। হতে পারে গায়ের রং চাপা, দেখতে আহামরি কিছু নয়, তবুও একবার তাকিয়ে দ্বিতীয়বার তো তাকানো উচিত ছিল। উফ না, পরন্ত এসব কি ভাবছে? সে দেখল বা না দেখল, তাতে পরন্তর কি এসে যায়? সে নিজের চিন্তাভাবনায় নিজেই আহাম্মক হল। ইদানিং কালে এত এত ঝামেলার ভেতর দিয়ে মনটাও ছলনা করতে লেগেছে। জাওয়াদের মা জেসমিন এটা ওটা প্রশ্নের পর প্রশ্ন করেই গেলেন। কি নাম তোমার থেকে শুরু করে, রুটি বেলতে পারো পর্যন্ত সবটাই জিজ্ঞেস করলে পরন্ত হাসিমুখে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করল। মনে মনে ভাবল, এই মহিলার ঘরে যে মেয়ে বউ হয়ে যাবে, সে শেষ। তার জীবন তেনা তেনা। শেষে জাওয়াদকে আর পরন্তকে একত্রে আলাদা কক্ষে পাঠানো হলো। ঘরটা নিতুর, জাওয়াদকে বিছানায় বসতে ইশারা করে দরজাটা ভিজিয়ে দিল পরন্ত। জাওয়াদ চমকে গেলেও মনেরটা মনেই চেপে রাখল। প্রকাশ করার সাহস পেল না। মেয়েটার ফোলা ফোলা চোখ জোড়া তাকে এমনিতেই মরণাস্ত্র দ্বারা বশ করে ফেলেছে। এখন আবার একঘরে দুজন, তাও দরজা চাপিয়ে। জাওয়াদ ভেতরে ভেতরে শিহরিত বোধ করল। পরন্তর মুখের হাসিটা আর নেই। এতক্ষণ যাবৎ কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখতে গিয়ে চোয়াল ব্যথা হয়ে গিয়েছে। সে হাঁপ ছেড়ে জাওয়াদের পাশে এসে বসল, তবে দূরত্ব বজায় রেখে। কেমন আছেন? প্রথম প্রশ্নটা জাওয়াদি করল। নীরবতা ভেঙে কথাবার্তা আগানোর চেষ্টা আর কি। পরন্ত ক্ষীণ গলায় উত্তর করল। জি, আলহামদুলিল্লাহ। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? জি। আপনি কি কাঁদছিলেন? পরন্ত হকচকিয়ে গেলে জাওয়াদ দ্রুততার সঙ্গে বলে উঠল। ইয়ে মানে, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনার চোখ ফুলে রয়েছে আবার লালো, তাই আর কি অনুমান করলাম। পরন্ত দীর্ঘশ্বাস ফেলল। আপনার অনুমান সঠিক, বলে হাতের তালু ঘষতে লাগল। তার ভীষণ অস্বস্তি লাগছে। কারণটা জানতে পারি কি? জাওয়াদের প্রশ্নে পরন্ত নিশ্চুপ রইল। মনে মনে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। অদ্ভুত এক ধরনের জোরতা তাকে গ্রাস করে নিয়েছে পুরোপুরিভাবে, কেন যেন মনে হচ্ছে, এই কথাগুলো বলা খুব একটা সহজ হবে না জাওয়াদের কাছে। নির্বাক পরন্তকে দেখে জাওয়াদ ফের বলে ফেলল। এই বিয়েতে আপনি রাজি নন, তাই তো? আবারও অনুমান করলাম। পরন্ত পূর্বের ন্যায় ক্ষীণ গলায় জবাব দিল। আপনার অনুমান এবারও সঠিক। আর কি কি অনুমান করতে পারেন, বলেন তো? জাওয়াদ অল্প হেসে বলে, পড়ালেখা করতে চান, তাই এত দ্রুত বিয়েটা করতে চান না, রাইট?
পরন্ত এবার মুচকি হাসে। জাওয়াদের অনুমান ঠিক হয়নি ভেবে বিদ্রূপ চিলিক দিয়ে উঠে চোখে মুখে। জি না, এবার আর হলো না। হ্যাঁ, পড়াশোনাটা আসলে একটু অজুহাত মাত্র। আমি কখনোই বিয়ে করতে চাই না। ও মা, কেন? পরন্ত মনে মনে নিজেকে স্থির করল, সাহস জুগালো, এবার যে বলতেই হয়। ধানাইপানাই করে কাজের কাজ কিছুই হবে না। আমার সম্পর্ক আছে। জাওয়াদ থমকে গেল যেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে পুনরায় আগের স্বরে বলার চেষ্টা করল। ওহ, তাহলে তাকে কেন প্রস্তাব নিয়ে আসতে বলেন না বাসায়? আসলে, সে ম্যারিড। অ্যাহো, জাওয়াদের চোখজোড়া বড় বড় হয়ে উঠলে পরন্ত দ্রুত কৈফিয়ত দেওয়ার চেষ্টা করল। না মানে, ধাত, আমি আপনাকে বুঝিয়ে বলি, প্লিজ, লিসেন। আসলে আমি যাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের অনেক বছরের সম্পর্ক। মাঝখান দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে তাকে জোরজবরদস্তি অন্য একটি বিয়ে করে নিতে হয়। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে। অথচ এখন পর্যন্ত সে কোনো দাম্পত্য জীবন শুরু করেনি। সে এখনো আমাকেই চায় এবং আমাকে মানানোর চেষ্টা করছে। ওই মেয়েকে যেভাবেই হোক তালাক দিয়ে আমাকে বিয়ে করবে তাই। বাট আমি রাজি না। ভালোবাসি তাই বলে একটা সংসার ভেঙে ফেলব। এই জন্যে আমি সবকিছু বিধাতার উপর ছেড়ে দিয়েছি। উনি আমার জন্য যা ভালো তাইই করবেন। শুধু আমি আর কোনো বিয়েটি অথবা সম্পর্কে জোড়াতে চাই না। তাকে একতরফা ভাবেই ভালোবেসে যেতে চাই। নিজের জীবনটা অন্যরকম ভাবে সাজাতে চাই। জানেন, মাঝে মাঝে একতরফা ভালোবাসায় অন্যরকম আনন্দ থাকে। কষ্ট তো থাকেই, তবে এর অনুভূতিটাও অন্যরকম। আপনি বুঝবেন না। এখন থেকে বুঝবো হয়তো। জাওয়াদের কণ্ঠটা করুণ শোনায়। পরন্তু ভ্রু কুঁচকে তার দিকে তাকালে জাওয়াদ হেসে ফেলে। রিল্যাক্স, মজা করলাম। এত দ্রুত কারো প্রেমে পড়ার মতো ছেলে আমি না। ভালো লাগতেই পারে, তবে ভালোবাসা জিনিসটা অন্যরকম। অন্যরকম এর অনুভূতি। উদ্ধৃতি চিহ্ন। হুম, একদম। স্বস্তি অনুভব করল পরন্ত। যাক, অবশেষে এই ঝামেলা মুক্ত হল। জাওয়াদ ঘর ছেড়ে বেরোনোর পিছু পিছু পরন্ত বের হলো আর দেখল, স্তব্ধ নয়নে অব্র তাকিয়ে রয়েছে। সে যখনই শুনেছে, তাদের জনকে একরুমে কথা বলার জন্য দেওয়া হয়েছে, তখনই ছুটে এসেছে। এসে দেখে দরজা লাগানো, তখনই অব্রুর মনটা এমনভাবে খোঁজ করে কামড় দিয়ে ধরেছে যে দরজাটা ভেঙে ফেলতে ইচ্ছে করছিল তার। অনেক কষ্টে নিজের ইচ্ছা দমন করলেও রুমের সামনে থেকে সরে না সে। পায়চারি করতে থাকে। আধ ঘন্টা পর যখন পরন্ত আর জাওয়াদ বের হলো, তখন পরন্তর ঠোঁটে হাসি, জাওয়াদও হাসি মুখেই বেরিয়ে গেল। এর মানে কি? অব্রুর মনে হলো, সে এখানেই মাথা ঘুরে লুটিয়ে পড়বে। তার পরন্ত এভাবে তার সামনে দিয়ে অন্যের হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। জাওয়াদ আগে আগে চলে গেছে। পরন্ত চলে যেতে নিলে অব্র বজ্র কণ্ঠে বলে উঠল। এই, দাঁড়া। পরন্ত কপাল কুঁচকে দাঁড়িয়ে পড়ল। তোর ঠোঁটে এত হাসি কেন? পুনরায় অব্র প্রশ্ন করলে পরন্ত আকাশ সমান অবাক হয়ে বলল। আজব, আমার ইচ্ছে হয়েছে আমি হাসতেছি, তাতে তোমার কি? আমার কি? আজকে রাতে আমার সঙ্গে দেখা করবি। তখন বুঝাবো আমার কি। তুমি আমার কে? হ্যাঁ, কেন দেখা করব তোমার সাথে? বিদ্রূপ মাখানো একটা চাহনি অব্রর দিকে ছুড়ে দিয়ে চলে যেতে চাইলে অব্র পরন্তর এক বাহু খামচে ধরে। এত জোরে যেন মাংসটাই থেতলে দিবে পুরোপুরি। লাগছে কিন্তু আমার। চাপা স্বরে গুমিয়ে ওঠে পরন্ত। আর আমার যে বুকে লাগছে, সেটা? অব্রুর কণ্ঠে স্পষ্ট অসহায়ত্ব। পরন্ত কয়েক সেকেন্ড নীরবে চোখে চোখ রেখে ক্রূর কণ্ঠে বলে উঠল। লাগছে, লাগুক। এর চেয়েও শতগুণ আমার লেগেছিল অব্র ভাই। তুমি শুধু এইটুকু দেখেছ। আর আমি তোমার বিয়ে দেখেছি। বাসর ঘর দেখেছি। এখনো প্রতিটি রাত তোমার বিছানায় শায়লাকে দেখতে পাই। আর তোমার এইটুকুতেই মন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হা হা হা, হাসালে। কি যেন ছিল পরন্তর কথাগুলোয়। অব্র ওর বাহু ছেড়ে দিলে পরন্তর চোখজোড়া ছলছল করে উঠল। না, এই অশ্রু কারো জন্য নয়। এটা কাউকে দেখাবে না সে। অব্রকে তো নয়ই। দ্রুতপায় প্রস্থান করল পরন্ত। অব্র বুক জ্বালাপোড়া নিয়ে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল। হঠাৎ কোথা থেকে যেন কালো মেঘের ভারী দল এসে আকাশটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে প্রকৃতি গুমট করে তুলল। উল্লাসী পাতলা নেকাবের তল দিয়ে গোমরা মুখের আকাশটাকে একনজর দেখেই পাপনকে বলে উঠল। বাকি কেনা কাটা কাল করবনি? এখন বাসায় যাই চলো। আকাশের অবস্থা দেখো। পাপন রিকশার খোঁজে মনোযোগী ছিল, উল্লাসীর কথায় নিজেও একবার আকাশের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল। হুম, বাসায় যাওয়ার আগে তোমার নাকফুলটা কিনে নিয়ে যাই চলো। ওই গলির পরের রাস্তাতেই একটা স্বর্ণকারের দোকান আছে। আমি কালকে হাঁটতে বেরিয়েছিলাম না? তখন দেখছি
উল্লাসী মৃদু হাসে। আচ্ছা, ওরা জন বেরিয়েছে নতুন সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। সেদিন মোল্লা সাহেবের ঘরে যাওয়ার পর উল্লাসী তাদের জীবন বৃত্তান্ত আদি থেকে অন্ত অবধি সবকিছুই খুলে বলে, এও বলে তারা বিবাহ করে একটি পবিত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে চায়, কিন্তু জনেরই বয়স কম, আর বাংলাদেশের আইন অনুযায়ী তারা কোনো কাজীর কাছ থেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই শুনে মোল্লা সাহেব মৃদু হেসে বলেছিলেন, এগুলো সব বর্তমানের প্রচলিত সিস্টেমরে বাবা। কম বয়সে বিয়ে করা যাবে না, কোনো বিবাধা বা তালাক প্রাপ্ত নারী কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবে না। এসব আজকালকার বিরক্তিকর নিয়ম, অথচ ইসলামে এমন কোনো নিয়ম নেই। যদি ছেলে মেয়ে সাবালক হয়, আর তাদের জনেরই মতো থাকে তবে পরিবার তাদের বিয়ের আয়োজন করে ফেলবে অতি দ্রুত। এতে করে তারা কোনো জেনায় লিপ্ত হবে না, বরং আল্লাহর রহমত বরকতে ভরা একটা সুন্দর জীবন যাপন করবে। তোমরা চিন্তা করো না, আমি কালাম মোতাবেক তোমাদের বিয়ে পড়িয়ে দিব। কিন্তু তোমাদের বাবা মা কেউই নেই, এটা একটু কষ্টের আসলে। এত বড় একটা মুহূর্তে তারা কেউ থাকবে না, এটা কেমন করে হয়? উল্লাসী তৎক্ষণাৎ বলেছিল, আপনিও তো আমার বাবারই বয়সী চাচা। আমার তো বাবা নেই, আপনিই না হয় আমাকে পাত্রস্থ করুন। মোল্লা সাহেব এরপর আর বাদ সাধেননি। ওদের জনকে মাগরিবের আগে আগে বিবাহ পড়িয়ে দিলে উল্লাসী পাপনকে নিয়ে মাগরিবের নামাজ পড়ে কাবিন নামা করা হয় না, দেনমোহর ধার্য করা হয় মাত্র 1500 টাকা। যেটা পাপনের কাছে ছিল, তার সাধ্যের ভেতরই দেনমোহর ধরেন মোল্লা সাহেব, আর এটাই প্রকৃত নিয়ম। সেই 1500 টাকা নগদই উল্লাসীর হাতে তুলে নিয়ে তাকে নিজের স্ত্রী হিসেবে ছোঁয়ার অনুমতি নিয়ে নেয় সে। সেদিন রাতটা মোল্লা সাহেবের বাসাতেই থাকে ওরা। কিন্তু পরদিনই উল্লাসীর চাপাচাপিতা পাপন আশেপাশে বাসা খুঁজতে বের হয়। মোল্লা সাহেবের বাসা থেকে একটু ভেতরে যেতে 2 মিনিট লাগে, সেখানে একটি একরুমের ভালো মানের ফ্ল্যাট পেয়ে যায় তারা। 3 তলায় বাসা, তবে সাবলেট। একসঙ্গে 3টি ফ্যামিলি থাকে। সকলেই স্বামী স্ত্রী। একজনের একটি বাচ্চা আছে, নিশাত করে নাম। রুম খালি ছিল বলে সেদিনই ওরা উঠে যায় ওই বাসায়। বাড়িওয়ালা মহিলা খুবই আন্তরিক। প্রথমে ওরা বিবাহিত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও মোল্লা সাহেব যখন স্বয়ং ওদের বিবাহ দিয়েছেন, শুনেছেন, তারপর আর কোনো সন্দেহ প্রকাশ করেননি তিনি। সেদিন বিকেলেই 1000 ভেতর একটা স্টিলের খাট, 2000 ভেতর একটা র‍্যাক, আর ছোট ছোট 2টা আসবাবদানি কিনে নিয়ে আসে পাপন আর মোল্লা সাহেব মিলে। আজ বেরিয়েছে হাঁড়ি পাতিল কেনার জন্যে। টুকটাক অনেক কিছু কিনেছে ইতিমধ্যে। বাকিটা কাল বা পরশু কিনলেই চলবে। বৃষ্টি আসবে আসবে করেও এলো না। বাতাসের তোড়ে কালো মেঘেদের দল দূরে উড়ে গেল। পাপন একটা সুন্দর স্বর্ণের নাকফুল কিনে সেটা উল্লাসীকে পরিয়ে দিলে উল্লাসীকে একদম বউ বউ মনে হলো তার কাছে। গোলগাল মুখে ছোট্ট এই নাকফুলটা অন্যরকম স্নিগ্ধতা নিয়ে এলো যেন। পাপন বিড়বিড়িয়ে উচ্চারণ করল, সুন্দর। উল্লাসী লজ্জা পেয়ে মাথা নামিয়ে ফেলল। জনে বেরোতেই পাপন বলল, চলো, আজকের লাঞ্চটা কোনো রেস্টুরেন্ট থেকে করি। একটা সেলিব্রেশন আর কি। উল্লাসী কনুই দিয়ে গুঁতো মেরে বলল, কোনো সেলিব্রেশনের দরকার নেই মিস্টার। বাসায় চলো, আমার হাতের রান্না কম নাকি? না তা না, তবুও, অযথা টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। রেস্টুরেন্টে ঢুকলেই 1000 খানেক শেষ। সামনে তোমাকে চাকরি করতে হবে, অথবা নিজে কিছু হলেও করতে তো হবে। তখন টাকা লাগবে অনেক। এই জন্যে এখন এসব বাদ। টাকা যতটা সেভ করা যায় অতি ভালো। পাপন অবাক হয়। উল্লাসীর বয়স তার চেয়েও কম, 16 বোধ হয়, অথচ এত ম্যাচুরিটি। উল্লাসী পাপনের চোখের দৃষ্টি বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? পাপন ধ্যান ভেঙে অল্প হাসে। কিছু না, চলো বাসায় যাই। পা ভেঙে আসতেছে। উল্লাসীর কালো মোজায় ঢাকা আঙুলগুলোর ফাঁকে আঙুল গুজে পাপন। তারপর হাঁটা ধরে। মরা রোদ, গায়ে লাগে না। বাতাস সুন্দর, ঝরঝরে। উল্লাসীর দারুণ লাগছে। এভাবে মাইলের পর মাইল হেঁটে যেতেও সে রাজি। অভ্র বিছানার চাদর খামচে খামচে ছিঁড়ে ফেলতে চাইছে। তার মাথায় আগুন চেপেছে যেন। পারছে না আশেপাশের সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। জাওয়াদরা খানিক আগে চলে গিয়েছে। যাওয়ার আগে তাদের ভাবসাব দেখে মনে হয়েছে, পরন্তকে তারা পছন্দ করেছে। এখন কি হবে? পরন্তও কি রাজি হয়ে যাবে? তাহলে তো শেষ। বিস্ময়সূচক চিহ্ন। সব শেষ। অভ্র শেষ, এই দুনিয়া শেষ, তার জীবনই শেষ। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে অভ্র লালবর্ণের চোখজোড়া মেলে শায়লাকে দেখতে পেল। এই মেয়েটার জন্যেই আজ তার পাগল হবার দশা। এই মেয়েটা, হ্যাঁ, এই মেয়েটা তার জীবন ধ্বংস করে দিয়েছে। পরন্তকে, তার কলিজাকে তার থেকে ছিনিয়ে নিয়েছে।
অভ্রর সহ্য হলো না। শায়লা কিছু বুঝে ওঠার আগেই হিংস্র বাঘের ন্যায় তার দিকে তেড়ে আসলো অভ্র। শায়লা সরে যাবে, তার আগেই তার গলা চেপে ধরল সে। শায়লা বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। অভ্র হিসহিসিয়ে বলল, তুই তুই আমার জীবনটা শেষ করে দিলি শায়লা। একমাত্র তোর কারণে আজ আমি নিঃশ্বাসটা নিতে পারি না। আমার পরন্ত আমারই চোখের সামনে ভেঙে গুড়িয়ে গিয়েছে। হয়ে উঠেছে অন্য এক পরন্ত। তুই আমার জন্য অভিশাপ। তুই মরিস না কেন রে? মরে যা, আমাকে বাঁচা। আমি আর পারছি না বুঝলি। হয় আমাকে একেবারে মেরে ফেল, নইলে তুই মরে যা। এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না রে। একদম সহ্য হচ্ছে না। অভ্রর চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। শায়লা এই প্রথম অভ্রকে কাঁদতে দেখছে, তাও পরন্তর জন্য। শায়লার মনে হলো, তার বক্ষতালুতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। অভ্র সরে গেল। দ্রুত হাতে চোখের পানিগুলো মুছে নিতে গিয়েও পারল না। তার বুক জ্বলছে। এবার সে বুঝতে পারছে পরন্ত কতটুকু অন্তর্দহনে জ্বলেছে এতদিন। অভ্র ফিসফিস করে স্বগতোক্তি করল, তুই বড় শক্ত রে পরন্ত। আমি যে এই ব্যথা সইতে পারছি না। শায়লা হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। তার বুক হাঁপড়ের মতো উঠছে নামছে। মেজাজ খিচিয়ে তেজি গলায় বলল, কাজটা তুমি মোটেও ঠিক করলে না। অভ্র ঝট করে শায়লার দিকে ফিরে তাকিয়ে আবার তেড়ে আসল। কাকে ভয় দেখাস তুই? হ্যাঁ, তোকে আমি তুলোধুনো করে ছাড়ব যদি আমার পরন্তকে এতটুকুও কষ্ট দিস তো। পরন্ত, 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 চিৎকার করে উঠে শায়লা। এই পরন্তই আমার জীবনের সবচেয়ে বড় কাঁটা। ওকে আমি মেরাই ফেলব, একদম সরিয়ে দিব। শায়লা রাগ নিয়ে ঘর ছাড়তে নিলে পেছনে থেকে টান অনুভব করে। অভ্র ওর হাতের বাহু টান দিয়ে ধরেছে। তোর কলিজা ছিঁড়ে ছাদে শুকাতে দিব। চিনিস তুই আমাকে? শায়লা ঝামটা মেরে হাত ছাড়িয়ে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলে অভ্র হাতের কাছে থাকা একটা ফুলদানি ধাক্কা মেরে ফেলে দিল। কাচের জারটি ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটিয়ে পড়ল ঘরের মেঝেতে। পরন্ত হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে। মনটা ভীষণ রকমের খারাপ তার। জাওয়াদরা নাকি যাওয়ার আগে তাকে পছন্দ হয়েছে, এমনটাই মিথুন উদ্দিনের কাছে মন্তব্য করে গেছেন। এখন শুধু তাদের পক্ষ থেকে পজিটিভ সাইন পাওয়ার অপেক্ষা। বাড়ির সবাই রাজি হলেও পরন্ত কিছুতেই রাজি হয়নি। এই নিয়ে নাসরিন হাজারটা কথা শুনিয়ে গেছেন। মিথুন উদ্দিন কতক্ষণ রাগে গোজগোজ করেছেন। পরন্তর কি যে অসহায় লাগছে নিজেকে। ইচ্ছে করছে কোথাও একটা চলে যেতে। কিন্তু কোথায় যাবে সে? আর জাওয়াদকে এত বুঝিয়ে বলার পরেও কেন এই বিয়েতে মতো দিল? পরন্ত শত ভেবেও কুল কিনারা পায় না। নাসরিন বিছানা ঝাড়ছিলেন, এমন সময়ে হন্য পায় শায়লা এসে ঘরের ভেতর ঢুকল। পরন্ত কই চাচি, ওর রুমে একটু বুঝাতো ওকে। এত ভালো পরিবার, এত সুন্দর পাত্র, আর ওই গর্দবটা কোনো মতেই রাজি হচ্ছে না। শায়লা মৃদু শ্বাস ফেলল। আমি বোঝাচ্ছি, বলে পরন্তর ঘরের দিকে পা বাড়ালো। পরন্ত শায়লাকে দেখে চোখ সরিয়ে নিল। শায়লার নাকের উপর জলজল করতে থাকা নাকফুলটা জানান দেয়, তার বিয়ের অস্তিত্ব, অভ্রর স্ত্রীর পরিচয়, যা সহ্য হয় না পরন্তর। শায়লা গমগমে কণ্ঠে বলল, বাহিরে আয়, কথা আছে। পরন্ত ঠান্ডা কণ্ঠেই বলল, কি কথা? এখানেই বলো। চাচির কাছে তোকে ছোট করতে চাচ্ছি না বলেই বাইরে আসতে বলছি। এখন আসবি নাকি অভ্রর ব্যাপারে এখানেই কথা সারব? অগত্যা পরন্তকে উঠে বাহিরে বেরোতে হলো। আকাশে চাঁদের অস্তিত্ব নেই। পরন্তর মনে হলো, তাদের জীবন থেকে শায়লার অস্তিত্ব এভাবেই মিশে যেত যদি। শায়লা পরন্তকে মুখোমুখি দাঁড় করিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তোর সমস্যা কি? বিয়ে করতে চাচ্ছিস না কেন? বিয়ে করে আমার আর অভ্রর জীবন থেকে বেরিয়ে জানা। তোর কারণে অভ্র আমাকে একসেপ্ট করতে পারছে না। অথচ ও আমার উপর দুর্বল হয়ে পড়েছে। পরন্ত যেন ঠিক বুঝল না। কপাল কুঁচকে ফেলল সে। কি বললে? দুর্বল হয়ে পড়েছে? তাও অভ্র তোমার উপর? পরন্তর ঠোঁটে বিদ্রূপ মাখানো হাসি। শায়লা নাকের পাঠা ফুলিয়ে ফেলে তৎক্ষণাৎ। হুম, আমার উপর? তুই প্রমাণ দেখতে চাস? পরন্তর বুকটা টিপটিপ করছে। কি এমন দেখাবে শায়লা? সেটা সে সহ্য করতে পারবে তো? তবুও জোরালো কণ্ঠে কৌতূহল দমন করতে পরন্ত জবাব দিল, হ্যাঁ, চাই, দেখাও। শায়লা দুর্বোধ্য হাসল। আশেপাশে তাকিয়ে নিজের জামার গলাটা খানিকটা নামিয়ে ধরতেই গলার অনেকটা নিচে দুটো লাল দাগ দেখা গেল। কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে যেন। পরন্তর চোখজোড়া বড় বড় হয়ে গেল। সেই সাথে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল পানি। শায়লা জামা ঠিকঠাক করে বলল, আর কিছু বলতে হবে, নাকি এখনো তেরামি করে বলবি, অভ্র তোকে ভালোবাসে? কোনটা? পরন্ত কোনো কথা বলল না। হাত দিয়ে মুখ চেপে ধরল। তারপর এক প্রকার ছুটে শায়লার সামনে থেকে চলে গেল। শায়লা হাসল, পৈশাচিক হাসি।
পরন্তকে তার প্রাপ্য জবাব দিতে পেরে খুশি সে। মোল্লা সাহেবকে আজ বাসায় ডেকেছে পাপন। উল্লাসী ডাকতে বলেছে বিধায় ডেকে আনা হয়েছে তাকে। পাপন নিজেও জানে না এর পেছনের কারণটা কি। উল্লাসী একটি অদ্ভুত মেয়ে, আগেভাগে পাপনকে কিছু বলবে না, একেবারে করে দেখাবে। পাপনও তাই উল্লাসী তেমন একটা ঘাটায় না। দুপুরে বেশ ভালো একটা ভোজন করল তারা তিনজন মিলে। মোল্লা সাহেবের জন্য পানের ব্যবস্থাও করে রেখেছিল উল্লাসী। কয়েক পদের জর্দা দেওয়া মিষ্টি পান। মোল্লা সাহেব বেশ আরাম করেই পান চিবুতে লাগলেন। আপনার সাথে কিছু বিষয় আলাপ করতে চাই চাচা। উল্লাসী সুযোগ বুঝে আসল কথাটা তুলল। মোল্লা সাহেব মাথা দুলিয়ে বললেন, কও মা, এই শহরে আপনি ছাড়া আমাদের পরিচিত কেউই নেই চাচা। তাই আমাদের সব ব্যাপারে আপনার সাহায্যই কাম্য। ওর বয়স তো অনেক কম, এই বয়সে চাকরি পাওয়া কঠিন। 4 দিন শুয়ে বসে কাটালেও আর শুয়ে বসে থাকা যায় না চাচা। তাই আমি চাচ্ছিলাম, ও যেন কিছু একটা করে। হুমম, সেটা তো খুবই ভালো পরিকল্পনা। শুয়ে বসে কতদিন? হ্যাঁ, এটাই চাচা। তো আমি ভাবছিলাম, যদি পাইকারি মূল্যে ছেলেদের শার্ট বা মেয়েদের ড্রেসআপ এনে ফুটপাতের উপর একটা জায়গা নিয়ে দোকান দিয়ে বসত, তাও প্রতিদিন কিছু তো আয় হতো। পাশাপাশি আমি অনলাইনেও বিক্রির চেষ্টা করতাম। এটা কেমন বুদ্ধি চাচা? পাপন কপাল কুঁচকে ফেলল উল্লাসীর কথা শুনে। সে ফুটপাতে জামাকাপড় বিক্রি করবে? ইয়া আল্লাহ! পাপন অসহায়বোধ করল। এছাড়া আর উপায়ই বাকি। তাও তো উল্লাসী কিছু একটা ভেবে বের করেছে। পাপন গোপনে মৃদু শ্বাস ফেলে। মোল্লা সাহেব বেশ খানিকক্ষণ ভাবলেন। ভাবার পর বললেন, বুদ্ধি ভালোই। আচ্ছা, চেষ্টা করা যাক। কবে যাবা বলো, আমিই নিয়ে যাব তোমাকে পাইকারি বাজারে। পাপনকে উদ্দেশ্য করে কথাগুলো বললে পাপন উল্লাসীর দিকে তাকায়। উল্লাসী চোখ রাঙিয়ে মোল্লা সাহেবকে জবাব দিল, আগে জায়গা ঠিক করুন চাচা। রোড খরচের ব্যাপার আছে তো। চাইলেই তো আর রাস্তায় দোকান বসানো যায় না। আর চাচা, ভালো প্লেস বাছবেন, যেন বিক্রি ভালো হয় মোটামুটি। আগামীকাল থেকেই খোঁজা শুরু করি? মিনমিনিয়ে বলল পাপন। উল্লাসী জোরালো কণ্ঠে বলল, না, আজ থেকেই। সন্ধ্যের পরই বের হবে। অগত্যা পাপনকে রাজি হতে হলো। এই মেয়ে একে পুরোদস্তুর সংসারী বানিয়ে তবে ছাড়বে। মোল্লা সাহেব মাগরিবের নামাজের পর পাপনকে নিতে আসবেন, এই বলে চলে গেলে বিছানায় ক্লান্ত দেহটা এলিয়ে দিল পাপন। উল্লাসী এটো থালাবাসনগুলো গুছিয়ে এক পাশে সাইড করে রেখে দিয়ে নিজেও পাপনের পাশে এসে বসল। তুমি কি ভাবছ, বলো তো? প্রশ্ন করে উল্লাসী। পাপন না বোধক মাথা নাড়ে। উহু, কিছু না, আমি জানি তুমি কি ভাবছ। বলেই ভ্রু নাচায় উল্লাসী। রহস্য করে হাসে। পাপন এক ভ্রু উঁচিয়ে বলল, তাই তো বলো, কি ভাবছি? উমম, তুমি ভাবছ, আমি কাকে বিয়ে করলাম, যে কিনা আমাকে রাস্তায় বিক্রি করার জন্য ঠেলে দিচ্ছে। পাপন চমকিত বোধ করল। না, এই মেয়েটা তার মনের গোপন কুঠুরিতে বেশ ভালোভাবেই নিজের জায়গা দখল করে নিয়েছে। এত কিছু বুঝে যায় কি করে? কিভাবে? পাপন উত্তর দিচ্ছে না দেখে উল্লাসী জয়ের হাসি হেসে উঠে বলল, দেখলে, আমি ঠিকই ধরছি। পাপন উদাসীন গলায় জবাব দেয়। হুম। উল্লাসী নিচু হয়ে পাপনের বুকের উপর মাথাটা রাখল। ধীর কণ্ঠে বিজ্ঞের ন্যায় বলল, দেখো, কাজ কোনোটাই ছোট বড় না পাপন। আল্লাহ যে আমাদের একটা উপায় বাতলে দিয়েছেন, বা কম কিসে। তুমি যদি প্রতিদিন বেচাকেনা শেষে 200-300 টাকাও লাভ ঘরে নিয়ে আসো, তা দিয়েও আমি সংসার চালাতে পারবো পাপন। আর আমিও তো বসে থাকব না। একটা কিছু অবশ্যই করব। তোমাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আমরা পারব পাপন, শুধু জোর হারিও না। সামনে না জানি কত কঠিন পরিস্থিতি আসবে। তখন যদি দিশেহারা হয়ে পড়ো, তাহলে আমি কি করব বলো তো? আমার জন্য হলেও নিজেকে শক্ত রেখো আর আল্লাহর কাছে সাহায্য চাও। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন পাপন। পাপন হাতে উল্লাসীকে শক্ত করে চেপে ধরল নিজের বুকের ভেতর। উল্লাসীও মিশে গেল নির্দ্বিধায়। পাপনের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবুও নিজেকে বুঝো দিল সে। এর চেয়েও খারাপ পরিস্থিতিতে কত মানুষ আছে। তবুও সে ভাগ্যবান, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে। কত মানুষ আছে, যারা ভালোবাসার মানুষকে শত চেষ্টা করেও বেঁধে রাখতে পারে না। টাকা পয়সা হাতের ময়লা। এই আছে, এই নেই। এই নেই, এই আছে। পাপন মনে মনে স্বগতোক্তি করল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। বাকিটা ওই উপরে বসে যিনি আমার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, তিনিই জানেন। এই, কি হলো, কি ভাবছ? উল্লাসীর কথায় পাপন সহাস্যে জবাব দিল। না, কিছু না। উল্লাসী মাথা তুলে তাকালো। চোখ পাকিয়ে সন্দিহান গলায় জানতে চাইল, আমাকে ফেলে ভেগে যাওয়ার কথা ভাবছ না তো?
পাপনের হাসি পেয়ে গেল কি চিন্তা ভাবনা, যার জন্য আজ রাজপ্রাসাদ ছেড়ে গাছতলায় বলতে গেলে তাকে ছেড়ে আবার কোথায় যাবে সে। পাপন হাসিটা চেপে রেখে খুন সন্তর্পণে বলে উঠল, চলে গেলেই বাকি, মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে হুমকি দিল উল্লাসী। পাপন সশব্দে হেসে উল্লাসীকে নিজের বুকের মাঝে চেপে ধরল। ওরে পাগলি, কোথাও যাব না, চিন্তা নিও না। আহ্লাদী কণ্ঠে কথাটি বলতেই উল্লাসী শান্তি অনুভব করল। নিজের নাক পাপনের বুকের উপর ঘষতে লাগল মৃদুভাবে। পাপনের মনে হলো, এর চাইতেও কষ্ট আর পরিশ্রম করতে হলে করবে সে। তবুও উল্লাসীকে ছেড়ে কোথাও যাবে না। এই জীবন তার, এই সংসার তার, আর এই ছোট্ট মেয়েটিও তার। তাদের জীবনে অভাব থাকলেও সুখ পাখি তবুও ধরা দিয়েছে। পরন্তু বড় চাচার ঘরের দিকেই যাচ্ছিল, বারান্দায় তার পথরোধ করে দাঁড়ালো অভ্র। পরন্তু থমকে গিয়েও গেল না। সে যেন দেখেইনি, এমন ভঙ্গি করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে অভ্র পরন্তর এক হাত পেছনে থেকে টান দিয়ে ধরল। পরন্তু গরম চোখে তাকালো, চাপা চিৎকারে বলে উঠল, সমস্যা কি? অভ্র সমান তেজ নিয়েই জবাব দিল, কথা বলতে চাই। তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমি কথা বলতে চাই না। মুখ বাঁকাল পরন্ত, হাত মোচড়ামুচড়ি লাগিয়ে দিল। অভ্র এবার আরো শক্ত করে চেপে ধরল। হাত ভেঙেই ফেলবো একদম, এত তেজ তোর আসে কোথা থেকে? যেখান থেকে আসুক, সেটা তোমার দেখার বিষয় না অভ্র ভাই। তুমি ছাড়ো আমার হাত, অন্যথায় আমি তোমার বউকে ডাকব। অভ্র টিটকারির সুরে বলল, বউ? আমার বউ? নিজেই নিজেকে ডাকবি? আচ্ছা, ডাক, আমিও দেখি একটু। পরন্তর গলার কাছে একটা কান্নার রোল উঠে এসে দলা পাকিয়ে রইল। পরন্ত নিজেকে শক্ত এবং স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে চোখ পাকিয়ে বলল, আমি তোমার বউ না, তোমার বউ শায়লা। অভ্র সঙ্গে সঙ্গেই জবাব দিল, শায়লা আমার বউ না, আমার বউ তুই। আচ্ছা, শায়লা তোমার বউ না? পরন্তর ঠোঁটে আচানক একরত্তি তাচ্ছিল্য খেলা করে উঠল। সে তোমার বউ না, অথচ তার বুকে তোমার দাগ থাকে। বাহ, ভাবা যায়, হাস্যকর ব্যাপার স্যাপার। অভ্র এইবার যারপরনাই অবাক হল। সেই সঙ্গে হাতের টান ঢিল হয়ে এলে পরন্ত ঝট করে টান মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্য হাত দিয়ে ওই হাত ডলতে শুরু করল। অভ্র বেয়াদবটা বেশ ভালোভাবেই চেপে ধরেছিল হাতখানা। ইস, লাল হয়ে গেছে। পরন্ত রক্তচক্ষু করে অভ্রর দিকে একটা চাহনি ছুড়ে দিয়ে চলে যেতে চাইলে অভ্র ডেকে উঠল, এই পরন্ত, দাঁড়া। তুই কি বললি? আমি বুঝলাম না। পরন্ত দাঁড়ালো, অভ্রর দিকে দাঁত কটমটিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও এখন বুঝো না? সাধু বাবা, তোমার বউ। তোমার বউয়ের বুকের উপর নখের আঁচড় আমি নিজে দেখেছি। আর তুমি এখন নাটক করো? নাটক? অভ্র চোখজোড়া পিটপিট করে বলল, শায়লার বুকের ভেতর আমার নখের আঁচড়? সিরিয়াসলি? ছি, আমি ওকে টাচ করব? ওমন ফিলিংস নিয়ে? ইয়াক থু। বলে সত্যি সত্যি একদলা থুতু পরন্তকে দেখিয়ে দেখিয়ে বারান্দা দিয়ে নিচের দিকে ছুঁড়ে মারল অভ্র। পরন্তর রাগ এবার মাথায় চড়ে বসল। একদম নাটক দেখাবে না বললাম। একদম না। নাটক হচ্ছে আমার সাথে। সিনেমা? তুমি যদি নাই ছো, তাহলে ওই আঁচড় এলো কোথা থেকে? আমি দিয়েছি? তুই দিবি কেন? ও নিজেই দিয়েছি কি না দেখ গিয়ে। আমি যে বলতাম তোর মাথায় বুদ্ধিশুদ্ধি বলতে কিছু নেই। কথাটা আসলেই সত্য। অভ্র পরন্তর গাল বরাবর একটা চড় মারতে গিয়েও থমকে গেল। রাগে ভেতরটা তেতো হয়ে উঠছে। যতটা না শায়লার জন্য লাগছে, তার থেকেও বেশি লাগছে পরন্তর উপর। এই বিশ্বাস তার, শায়লা এসে কি নাকি দেখিয়েছে, আর তার জন্য বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে সে। এত বড় সাহস! পরন্ত ফের কিছু বলতে নেওয়ার আগেই অভ্র বলল, কি ছুঁয়ে বললি বিশ্বাস করবি বলতো? আমি সত্যি বলছি, ওর সঙ্গে ওসব তো দূর। এক ছাদের তলায় থাকতেই আমার দমবন্ধ হয়ে আসে। যাকে ভালোবাসা যায় না, যার প্রতি বিন্দুমাত্র সম্মান বা মর্যাদা আমার নেই, তার সঙ্গে একত্রে থাকার মতো কষ্ট আর কিসে আছে? তুইই বল। ওর আর আমার সম্পর্ক এখন সাপে নেউলের মতো। ওকে দেখলেই তো মেরে ফেলতে মন চায় আমার। কখন না ছাদ থেকে ধাক্কা মেরাই ফেলে দেই ওটাকে। আর তুই বলছিস আমি ওর সাথে। বিস্ময়সূচক চিহ্ন। শোন পরু, আগে গিয়ে ভালোমতো যাচাই করে দেখ, আসলেই আমি সত্যি বলছি নাকি ও সত্য বলছে। তবে এই সামান্য ব্যাপার নিয়ে তুই যদি এই বিয়েতে মতো প্রকাশ করিস, তাহলে আমার আর কিছু বলার নাই। আমি তোকে যথেষ্ট বুঝিয়েছি। আমি মানছি, আমার ভুল ছিল। আমি সময়মতো স্ট্যান্ড নিতে পারিনি, কিন্তু এখন তো চাইছি কিছু একটা করতে, তাই না? যার প্রতি আমার চোখ ফিরিয়েও দেখতে ইচ্ছা করে না, তার সঙ্গে কিভাবে জোর করে হলেও সম্পর্ক আগাবো বল? তুই যদি আমার না হস, তবুও আমি শায়লাকে ডিভোর্স দিবই দিব।
ওর সঙ্গে এক ঘরে থাকা জাস্ট অসম্ভব। আর ওর সাথে শুধু বিয়েটাই হয়েছে। এর বাইরে এমন কিছুই ঘটেনি যে আমি ওকে ফেলে তোকে বিয়ে করতে পারবো না। দ্বিতীয় বিয়ে আমাদের সমাজে ভালো চোখে দেখা হয় না, এটা ঠিক। বাট দ্বিতীয় বিয়ে করে যদি কেউ সুখী হতে পারে, তাহলে দোষটা কোথায়? যার প্রতি ভালোবাসা তো দূর, সম্মানটাই থাকে না, তার সঙ্গে টেনেটুনে কত দূর আগানো যায় জীবনে? বল পড়ু। অভ্রুর চোখজোড়া ছলছল করে উঠে। গতকাল রাতেই সে শুনেছে, পরন্ত নাকি মতো দিয়ে দিয়েছে জাওয়াদদের প্রস্তাবে। তারপর থেকেই পাগলের মতো পরন্তর সঙ্গে একদন কথা বলার জন্য সময় ও সুযোগ খুঁজছিল অভ্র। কোনোমতেই পায়নি দেখে বারান্দায় সকাল থেকে এই পর্যন্ত ঘাপটি মেরে বসেছিল সে। অবশেষে শেষ বিকেলে ম্যাডামের দেখা মিলল। ঘর ছেড়েও বের হতে কষ্ট বোধ হয়। অভ্রর এত অসহায় লাগলো নিজেকে নিজের কাছেই। ভুল তো মানুষ মাত্রই করে। যদি মানুষ ভুল না করত, তাহলে ফেরেশতার সঙ্গে তার কি পার্থক্য থাকত? সেই ভুল শুধরে আজ যখন সবকিছু ঠিকঠাক করতে চাইছে তখন কেন পরন্ত শুনছে না? মানছে না, সংসার ভাঙা ঠিক না, এটা ঠিক। কিন্তু যেই সংসারের শুরুটাই অভিশপ্ত, সেই সংসারে আদৌ কি সুখ ধরা দেবে? পাগলেও নিজের ভালো বোঝে, নিজের সুখ বোঝে। তাহলে অভ্র কেন বুঝবে না? তার সুখ যে একজনের মাঝেই নিহিত। আর সেটা পরন্ত। পরন্তকে ছাড়া অন্য কাউকেই ভাবতে চায় না সে। অন্তর্দহনে সারা জীবনের জন্য পুড়তে চায় না। পরন্ত প্রত্যুত্তর করার জন্য জুৎসই কিছু পেল না। তার শব্দভাণ্ডারে শব্দ মজুদ নেই। তার বুক চিরে ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। কোথা থেকে কি হয়ে গেল, আজও ঠিক ভেবে পায় না সে। সবকিছু আগের মতোই আছে, তবুও কোথাও কি যেন একটা নেই। চারপাশে তাকালে শুধু ফাঁকা ফাঁকা লাগে। একরাশ শূন্যতা তার মনবাড়ির ভেতর। সত্যি বলতে, শায়লার সংসার সে ভাঙতে চায় না, কিন্তু শায়লা অভ্রর সঙ্গে কোনোদিনও সুখী হবে না। সে না চাইলেও শায়লার সংসার ভাঙবে, এমনটা অভ্রই বলল মাত্র। আর ওটা সংসারের ক্যাটাগরিতেই পড়ে না। ওখানে সামান্য সমঝোতাটুকু নেই। পরন্তু শায়লার কথা শুনে আর বুকে ওই আছড়ের দাগ দেখেই দিকদিশা হারিয়ে ফেলে জাওয়াদদের প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছিল। আর দুদিন বাদে শুক্রবার, সেদিন জাওয়াদদের পরিবার আসবে তাকে আংটি পরাতে। তাই নিয়ে মোটামুটি একটা তোড়জোড় শুরু হয়েছে বাড়িতে। পরন্তু বড় চাচির কাছ থেকে উপহার স্বরূপ কি চায়, সেটা জানার জন্যই বড় চাচার ঘরে তাকে ডেকে পাঠানো হয়েছে। পরন্তু এতক্ষণ যাবৎ ভেবে রেখেছিল, সে বলবে, আমার কিছুই চাই না। শুধু তোমরা দোয়া দিও। কিন্তু এখন তার মতো পাল্টেছে। সে চাইবে, কিছু একটা চাইবে, যেটা তার জীবনের অতি গুরুত্বপূর্ণ জিনিস। আত্মসম্মানবোধ মাঝে মাঝে ভালোবাসার কাছে হেরে যায়। মরণব্যাধি, ভালোবাসা, যার একবার গভীরভাবে হয়েছে, সেই জানে এর জ্বালা কতটুকু। কখনো সুখের আতিশয্যে পৌঁছে দেয়, আবার মাঝে মাঝে দুঃখের সাগরে ডুবিয়ে মারে। তবুও মানুষ ভালোবাসে, ভালোবাসাকে ভালোবাসে, প্রতি মুহূর্তে বাসতে থাকে। মৃত্যুর আগ পর্যন্ত বাসতে চায়। কি অদ্ভুত সাইকোলজি, তাই না? অভ্র নিজেকে সামলে নিল। হাত দিয়ে পুরো মুখ ডলে চোখের পানিগুলো কার্নিশ টপকানোর আগেই মুছে নিল। তার ভেতরটা কাঁদছে, চিৎকার করে কাঁদছে, শুধু চাইছে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। একজনকে ভালোবেসে অন্যজনকে নিয়ে সংসার করা যায় না। গেলেও সেই সংসারে কেউ সুখী হয় না। আর আজীবন অসুখী থাকার উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে কেউ আসেনি। সবাই সুখী হতে চায়। যার কিচ্ছু নেই, একদম নিঃস্ব, সেই মানুষটাও গভীর রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে সুখচিত্র দেখে। অভ্র ভাঙা গলায় বলল, পরু, তোর যদি মনে হয় এই বিয়েটা করে সুখে থাকবি, তাহলে কর। আমি বাধা দিব না, কিন্তু প্লিজ, আমি তোকে ঠকিয়েছি, সময়মতো স্ট্যান্ড নেইনি, এর জন্যে এমন কোনো ডিসিশন নিস না, যাতে আজীবন দীর্ঘশ্বাসের ভিড়ে চাপা পড়ে যেতে হয়। আমি জানিরে পড়ু, ঘুম থেকে উঠে যাকে দেখার জন্য চোখজোড়া উদ্ভ্রান্ত হয়ে ওঠে, তাকে বাদে অন্য কাউকে দেখলে কতটা ক্ষতবিক্ষত হয় ভেতরটা। তুই শুধু একঘরে আমাকে আর শায়লাকেই থাকতে দেখলি। অথচ দেখলি না, শায়লার পাগলপানা দেখেও নিজেকে কিভাবে আমি শক্ত করে রেখেছি। নিজেকে কোনো মতেই পুরুষদের কাছে মাথা নোয়াতে দেইনি। শায়লাকে আমি ছুঁয়েছি, তবে সেটা জিদে, রাগে, ক্ষোভে। ওকে মারতে গিয়ে ছুঁয়েছি। ভালোবেসে না। তুই বলবি, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। শায়লাকে একসময় না একসময় আমি মেনে নেব। আসলে এটা তখন হতো, যখন আমার জীবনে তুই থাকতি না। তখন জোরজার করে হলেও একজনের প্রতি মন আটাতাম। আজ আমার আত্মা, তুই, তুই করে কাঁদে। তাহলে কিভাবে আমি অন্য কাউকে ভালোবাসার স্পর্শ করব? বল, শারীরিক সুখ ইজ নাথিং পরু। মনস্তত্ত্ব শান্তিটাই সব।
ডট ডট সেই শান্তি আমি শায়লার থেকে কোনোদিনই পাবো না। আর পেলেও ওকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না। আমার সব চিন্তাভাবনা তোর কাছে গিয়েই থামে। যদি পারিস আমাকে একটা সুযোগ দিস পড়ু। আমি এবার পরিবার, সমাজ, কারো কথাই ভাববো না। ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। পাপনকে দেখেই বুঝলাম কত ছোট আমার চেয়ে, অথচ কত বড় একটা স্টেপ নিল। আমার ভেতরে সাহস ছিল না পড়ু, পাপন সেই সাহস জাগিয়ে তুলেছে। এবার আমি সত্যি সত্যি তোকে যেভাবেই হোক নিজের করে পেতে চাই। আমাকে একটা সুযোগ দিস পড়ু, জাস্ট একটা। হাতজোড় করে ফেলে কথাগুলো বলতে বলতে পরন্ত আর সহ্য করতে পারে না। দ্রুত পায়ে অভ্রর সামনে থেকে সরে গেলে অভ্র হাঁটু ভেঙে ওখানেই বসে পড়ে। সবটাই শেষ। পরন্ত আর কোনোদিনও তার দিকে ফিরে তাকাবে না। পরন্তর জীবন থেকে অভ্র নামটাই মুছে ফেলবে হয়তো একসময়। আর অভ্র পড়ু পড়ু করেই শেষ শ্বাসটা ছাড়বে। হাঁটুতে হাত রেখে মাথাটা নিচু করে ফেলে অভ্র। চোখ দিয়ে কখন যে পানি বেরিয়ে আসলো সেটা সে টের পেল না। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পাওয়ায় অভ্র চকিতে উঠে দাঁড়ালো। দ্রুত চোখমুখ মুছে নিজেকে স্বাভাবিক করে পেছনে ঘুরতেই দেখল নিতু দাঁড়িয়ে। নিতুর চোখজোড়ায় প্রশ্নরা খেলা করছে। অভ্র আর্স ভঙ্গিতে কৈফিয়ত দেওয়ার সুরে বলার চেষ্টা করল, ইয়ে মানে। তার আগেই নিতু বলে উঠল, আমি সব জানি ভাইয়া। অভ্র চুপসে গেল। নিশ্চয়ই পরন্তর থেকে শুনেছে। পরন্ত আর নিতুর তো গলায় গলায় ভাব। অভ্র কথা বাড়ালো না। এগিয়ে চলে যেতে চাইলে নিতু বলে উঠল, আপা এত সহজে মানবে বলে মনে হয়? মাঝে আছে একদিন মাত্র, তারপরই আপার এনগেজমেন্ট। এর আগেই যা করার করে ফেলো ভাইয়া, নইলে আজীবন পস্তাতে হবে তোমাদের দুজনকে। ভালোবাসার মাঝখানে ইগোকে আসতে দিও না ভাইয়া। আমি ছোট মানুষ, তোমাকে আর কিভা জ্ঞান দিব। তাও বলবো, যা ভালো মনে করো তাই করে ফেলো। আমাদের পরিবার কখনোই তোমাদের অনুভূতির মর্যাদা দিবে না। তার উপর এখন তুমি বিবাহিত। অভ্র নিতুর দিকে তাকালে নিতু আশ্বস্ত ভঙ্গিতে হাসল, আমি দোয়া করি তোমরা যেন এক হতে পারো আর সুখী হও। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কিভা আছে বলো? অভ্র জবাব দিল না, চুপচাপ প্রস্থান করল। নিজের ঘরে বসে গভীর ভাবনায় ডুবে রয়েছে অভ্র। কি করবে তার মাথায় আসছে না। একটা উপায় অবশ্য পেয়েছে, কিন্তু পরন্ত, ও কি রাজি হবে? পরন্ত তো তাকে সুযোগই দিতে চায় না। তার উপর এই শায়লা তো গোদের উপর বিস্ফোরা। অভ্রর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই ঘরের ভেতর আবির্ভাব হলো শায়লার। অভ্র চোয়াল শক্ত করে ফেলল। মনে মনে বলল, শয়তানের নাম নিছি, আর শয়তান হাজির হয়ে গেছে। শায়লা গুনগুন করে গান গাইছে। তার মনে আনন্দ যেন আর ধরে না। এত আনন্দের কারণ পরন্তর বিয়েতে রাজি হয়ে যাওয়া। ডট ডট আরও একটি পরিকল্পনা তৈরি করেছে শায়লা। পরন্তর বিয়ের পরপরই যেভাবেই হোক অভ্রর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করবে সে। দরকার পড়লে উল্টাপাল্টা জিনিস খাইয়ে অভ্রকে বেকায়দায় ফেলে হলেও করবে। তবুও একটা বাচ্চা তার চাই। বাচ্চা হয়ে গেলে অভ্র আর কখনোই তাকে ফেলতে পারবে না। তাকে মানতে বাধ্য হবে এবং এই পরিবারেও তার গুরুত্ব বাড়বে। নিজের তারিফ নিজেকে করতে হয় না কখনোই, তবুও শায়লা মনে মনে নিজেই নিজেকে প্রশংসনীয় মন্তব্য করল। কিভাবে নিজের বুকে নিজে নখের আঁচড় টেনে পরন্তকে ঘোল খাইয়ে বিয়েতে রাজি করালো ভাবতেই শায়লা উত্তেজিত হয়ে উঠল। ভেতরে ভেতরে খুশির সাগরে ঢেউ খেতে লাগলো সে। আলমারির পাল্লা খুলে একটার পর একটা শাড়ি সরিয়ে পছন্দনীয় কোনো রঙই চুজ করতে না পেরে এবার পেছনে ঘুরে তাকালো। টিটকারির সুরে অভ্রকে উদ্দেশ্য করে বলল, কোন শাড়িটা পরব, একটু বেছে দাও তো। অভ্র কিছুই বলল না। সে চুপচাপ শায়লার আনন্দ দেখছে। তার ভেতরটা যে রাগে ফুঁসে উঠছে জ্বালামুখীর মতো, তা চেহারায় প্রকাশ পাচ্ছে না। শায়লা একা একাই স্বগতোক্তি করল, পরন্তটার এনগেজমেন্ট, আমাকে সুন্দর করে রেডি হতে হবে তো সেদিন, বাট একটা শাড়িও পছন্দ হচ্ছে না। এই, আমাকে নিয়ে একটু শপিংয়ে যাবে? একটা নতুন শাড়ি কিনতাম। তুমি কি পরবে, পাঞ্জাবি নাকি শার্ট? বলতে বলতে ঠোঁট চিরে ফিচেল হাসি খেলা করতে শুরু করল। অভ্র নির্নিমেষ চেয়ে থেকে চোখ সরিয়ে নিল। নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেলে শায়লা অট্টহাসিতে ফেটে পড়ল। যদিও অভ্রকে এভাবে জ্বালাতে তার ভালো লাগছে না, তবুও এমনটা করছে তাকে চড় মারার অপরাধে। যতক্ষণ অবধি পরন্তর বিয়েটা না হচ্ছে, অভ্রকে তার চূড়ান্ত শাস্তি স্বরূপ টিটকারিগুলো শুনে যেতে হবে। তারপর শায়লা অভ্রকে একদম আপন করে নিবে। অভ্রকে নিজের বুকে মাথা রেখে কাঁদতে বলবে মন খুলে। বড় চাচির সঙ্গে পরন্তর কি কথা হলো, কে জানে। রাতের সময় তার ঘর ছেড়ে বেরিয়ে এলো সে। তার চোখমুখ ফুলে ঢোল হয়ে রইলেও চেহারায় অদ্ভুত এক প্রশান্তি। অভ্র বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে তারই অপেক্ষা করছিল।
পরন্তু অভ্রকে দেখতে পেয়ে এবার আর উপেক্ষা করল না, বরং নিজেই আগ্রহ করে তার দিকে এগিয়ে গেল। হাত ইশারায় ডেকে বলল, একটু এদিকে আসবে, কথা আছে। অভ্র বলল, আমারও কথা আছে, নিচে আয়, ওখানে কথা বলবো, এখানে কেউ না কেউ দেখতে পারে। পরন্তু রাজি হয়ে গেল। অভ্র চলে গেল আগে আগে, পরন্তু পেছনে পেছনে গেল। মেইন গেট খুলে আরো সামনের দিকে এগিয়ে চলল অভ্র। পরন্তু অবাক হলেও থামল না। তাকে অনুসরণ করে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর অভ্র থামল। তারা বড় রাস্তায় চলে এসেছে। পুরো রাস্তা নির্জন। একটা মাইক্রো অবহেলায় রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, আর কোথাও কেউ নেই। পরন্তু ডাকল, এই, এখানে নিয়ে এলে কেন? অভ্র পেছনে ফিরে তাকালো। পরন্তু কিছু বুঝে উঠার আগেই তার খুব কাছাকাছি চলে এসে একটা রুমাল নাকের সামনে তুলে ধরল। ঘ্রাণটা জ্যোৎস্না, বলতে বলতে পরন্তুর নাকের ভেতর পারে না রুমালটা গুজে দেয় সে। পরন্তু একটা তীব্র গন্ধ পেল। সেই সঙ্গে তার ব্রেইন ক্রমশ ভোঁতা হয়ে আসতে লাগল। চোখজোড়া এত ভারী হয়ে গেল, খুলে রাখা দায়। পরন্তু চেতনা হারানোর আগে শুনতে পেল, অভ্র বলছে, আই এম সরি পরু, এছাড়া আর কোনো উপায় আমার জানা ছিল না। তোকে আমি খুব আদরে রাখবো, প্রমিস। পরন্তু প্রত্যুত্তর করতে পারল না। অভ্রুর গায়ের উপর নেতিয়ে পড়ল।